সে সময় না বুঝলেও জীবনের শেষ সময়ে সে মনে হচ্ছে সবকিছুর জন্য তারই দোষী ছিল। এবারে হয়তো প্রায়শ্চিত্ত করার আর কোনো সুযোগ রইল না। তবে অভাগা সন্তানের পিতাকে কিংবা নিজের জানোয়ার স্বরূপ স্বামীকে শেষ মুহূর্তে একবার দেখতে না পারার আফসোস যেন আনায়া মৃত্যুর পরও শান্তি দেবে না। কিন্তু সত্যি আফসোস, তার ইচ্ছে আর পূর্ণ হলো না, বরং তার আগেই কৃষ্ণ গহ্বরের ন্যায় কালো অন্ধকারে ঘেরা অতল গভীরতায় ডুবে গেল আনায়া। সঙ্গে ছিন্ন বিচ্ছিন্ন হলো জগৎ দুনিয়া থেকে সকল সংযোগ। মিডিয়াতে বর্তমানের ব্রেকিং নিউজ হয়ে দাঁড়িয়েছে রকস্টার ভিকের গাড়ি খাদে পড়েছে, আর সেখান থেকে কেনিতের সাথে আরও একটি মেয়েকে উদ্ধার করা হয়েছে। দুজনের অবস্থা এতটাই খারাপ যে কেনিতকে সবাই সহজে চিনতে পারলেও আনায়ার পরিচয় ঠিকঠাক কেউ শনাক্ত করতে পারেনি। আর হঠাৎ ভিকের সাথে এই অজ্ঞাত মেয়ে যেন সবার কাছে অত্যন্ত কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ তো হিসেব মেলাতে ব্যস্ত যে এই মেয়ে সে কিনা যার সাথে নানানভাবে কেনিতের অপ্রত্যাশিত ঘটনা ঘটছে, যেগুলো নানান সময় মিডিয়ার অনেক বেশি ভাইরালও হয়েছে। পুরনো নানান জটগুলো নিয়ে মিডিয়া আবারও ঘাঁটতে বসেছে। তবে কেনিতের ভক্তদের মাঝে নানান চিন্তা ঘিরে ধরেছে। তাদের একটাই প্রত্যাশা, তাদের ভিকে যেন একদম ঠিক হয়ে যায়। হাসপাতালের আইসিইউতে আনায়া আর কেনিত দুজনেরই কড়া ট্রিটমেন্ট চলছে। আনায়ার চেয়ে কেনিতের অবস্থা অত্যাধিক খারাপ, বলতে গেলে একদম জীবন বাঁচা মরার পথে। দুজনেরই কম বেশি মাথায় আঘাত লেগেছে। গাড়ি খাদে পড়ার অল্প সময়ের মধ্যেই চারপাশের লোকজন জড়ো হয়ে বড়সড় শোরগোল পড়ে যায়। এদিকে পাভেলেরও নিজস্ব নানান আলাদা লোকজন থাকে নিজের কাজের জন্য, যারা বেশিরভাগ কেনিতের কাজকর্মের জন্য লেগে থাকে, কিংবা এদের বিশেষ টিমও বলা যেতে পারে, যে কারণে এই দুঃসংবাদটা তার কাছে পৌঁছাতে বেশি দেরি লাগেনি। পাভেল আগেভাগে নিজের টিমদের পাঠিয়ে দিয়েছিল পরিস্থিতি সামলাতে, আর সে নিজেই আলাদা করে যত দ্রুত পেরেছে যথাস্থানে পৌঁছে গিয়েছে। পাভেল পৌঁছেই সবার আগে মিডিয়াদের ভিড়ে জমার আগেই আনায়া আর কেনিতকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেছে। অতঃপর যত বেস্ট ডক্টর ছিল সব একসাথে লেগে পড়েছে ট্রিটমেন্টের জন্য। পাভেলের দশাও এখন খুব বাজে, ওর মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছে এইসব দেখে। কখনো কল্পনাতেও ভাবেনি যে আজ এমন কিছু ঘটবে। কেনিত বের হওয়ার আগেও পাভেলকে জানিয়েছিল যে আজ কেনিত আনায়াকে নিয়ে শিকদার বাড়িতে যাবে। তবে তারা হঠাৎ কেন ওই রাস্তায়, আবার এমন দুর্ঘটনা? পাভেলের মাথা পুরো ঘুরছে। তবে এতটুকু বুঝতে পারছে যে এটা ইচ্ছাকৃত। এটা যে কেনিত নিজে থেকেই করেছে তাও তার তীক্ষ্ণ মাথায় জানান দিচ্ছে। কিছু একটা নিশ্চিত হয়েছিল, নয়তো কেনিত এমন কিছু কখনোই করতো না। পুরো গাড়ি এমনভাবে খাদে পড়ে বিধ্বস্ত হয়েছে যে আনায়া আর কেনিত যে চেয়ে বেঁচে রয়েছে, এটাই বিস্ময়কর ব্যাপার। কিন্তু কথা হলো, মিস লুসিয়াকেও কি বলবে? সে শুনে কীভাবেই বা রিয়াক্ট করবে? দেখতে দেখতে হসপিটালে আরও 7 দিন পেরিয়ে গেল। আনায়া 2 দিনের মতো আইসিইউতে ছিল। এরপর ওর অবস্থার উন্নতি হলে ওকে আলাদা কেবিনে শিফট করা হয়। আনায়াকে মোটামুটি সুস্থ বলা চলে। এমনিতেও ওর খুব বেশি আঘাত লাগেনি, যতটা কেনিতের ক্ষেত্রে হয়েছে। আনায়ার মাথার চেয়ে বেশি পাশে আঘাত লেগেছিল। এখনও কপালে আর পায়ে সাদা রঙের ব্যান্ডেজ প্যাঁচানো। খাওয়া দাওয়া কথাবার্তা টুকটাক সব করতে পারলেও পায়ের জন্য হাঁটা চলাটা ঠিকঠাক করতে পারে না সে। হয়তো খানিকটা খুঁড়িয়ে খুঁড়িয়েও হাঁটতে হয়, নয়তো হুইল চেয়ার ব্যবহার করতে হয়। তবে এদিকে কেনিতের অবস্থা শুরু থেকেই নাজুক। আইসিইউতে নেওয়ার পর 24 ঘন্টার অনেক আগেই আনায়ার জ্ঞান ফেরানো গেলেও কেনিতের ক্ষেত্রে বেঁধেছিল বিপত্তি। কেনিতের জ্ঞান ফেরানো নিয়ে যেন এক বিশাল যুদ্ধের ময়দানে নেমে গিয়েছিল হসপিটালের লোকজন। এদিকে এই খবর মিডিয়ার কানে যেতেই তা হয়ে যায় যে কেনিত নাকি আর বেঁচে নেই, আর এই খবর অফিসিয়ালি কেউ প্রকাশ করছে না। তবে এসবের ধার ধারতে একটু আগ্রহী ছিল না পাভেল। সে যথাসাধ্য নিজের লোক লাগিয়ে চেষ্টা করছে যেন এই মিডিয়াতে নতুন কোনো খবর না পৌঁছায়, নয়তো এদের কাজই হলো বিপদের সময় নতুন করে আরেক বিপত্তি পাঠানো। আর যখন কেনিতের জ্ঞান ফিরল তখন পাভেল নিজেই সবার কাছে এই খবর ছড়িয়ে দিয়েছে। তবে কোনোভাবেই আনায়ার বিষয়ে কোনো কিছুই বাইরে যেতে দেয়নি। আনায়া চুপচাপ কেবিনে নিজের বেডে বসে রয়েছে।
পাভেল বলেছিল আজ নাকি কেনিথকে আইসিইউ থেকে আলাদা কেবিনে শিফট করা হবে। জ্ঞান ফেরার পর থেকে এখনো পর্যন্ত একবারও তার আর কেনিথের সাক্ষাৎ হয়নি। ডাক্তারই নিষেধ করেছিল এই ব্যাপারে, যেহেতু আনায়া নিজেও মানসিক আর শারীরিকভাবে অসুস্থ। তাই একেবারে কেনিথকে আলাদা শিফট করানোর পরেই সে কেনিথের সাথে দেখা করার সুযোগ পাবে। এদিকে অবশ্য পাভেল কয়েকবার কেনিথের সাথে দেখা করে এসেছে, কিন্তু কেনিথ সেভাবে কোনো রেসপন্স করেনি ওর সাথে। আর দুর্ভাগ্যবশত কেনিথকে সর্বপ্রথম অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরই ট্রিটমেন্টের সুবিধার্থে ওর বড় বড় চুলগুলো একদম পুরোটাই কেটে ফেলা হয়েছে। মূলত কেনিথের জীবনে হয়তো এটাই প্রথম যে তাকে এমন কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হলো। আর এদিকে আনায়া এখন যেন আরও অদ্ভুত হয়ে গিয়েছে। সে নিজেও এখন বোঝে না সে সবসময় কী ভাবে। না, সে আর আগের মতো কিছু ভাবে না। সবসময় শূন্য মাথায় চুপচাপ বসে থাকে। যখন যে যেটা করতে বলে তা করে নেয়। নিজ থেকে কিছু ভাবা কিংবা করার মতন সক্ষমতা আর তার নেই। প্রায় অনেকক্ষণ পর পাভেল আনায়ার কাছে এলো। আনায়া চুপচাপ রইল। কোথাও যেন মনে হচ্ছিল সে এতক্ষণ পাভেলেরই অপেক্ষায় ছিল। পাভেল আসতেই তাকে জানালো যে কেনিথকে আলাদা কেবিনে শিফট করা হয়েছে। সে যদি চায় তবে তার সাথে দেখা করতে পারে। আনায়া এটা শুনে তেমন কোনো রেসপন্স করল না। এদিকে পাভেল মোটামুটি জেনে গিয়েছে যে সেদিন আদতে কী ঘটেছিল। সেসব জেনে শুধু সে হতাশাই হয়েছে, এমনটা তার কখনোই প্রত্যাশা ছিল না। পাভেল কিছুক্ষণ আনায়ার পাশে দাঁড়িয়ে থাকার পর কি যেন ভেবে আর কেবিন থেকে বেরিয়ে গেল না, বরং গিয়ে আনায়ার পাশে টুল টেনে বসে পড়ল। এরপর খানিকটা ইতস্ততভাবে বলতে লাগলো, বলছিলাম আপনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতোই ভাবতে পারেন, নয়তো কি যে বলে, ও হ্যাঁ, দেবর মশাই না ভাই, যাই হোক কিছু একটা। আনায়া ওর কথা শুনে পাশে ফিরে ওর দিকে তাকালো। ওর স্বাভাবিক চাহনিতে পাভেল খানিকটা তটস্থ হয়ে পুনরায় বলতে লাগলো, দেখুন, আপনার বাবার সাথে যেটা হয়েছে তা আমার মতে একদম ঠিক ছিল। জানি সেসব অনেক বেশি নিকৃষ্ট, কিন্তু ওসব তো আপনার বাবার প্রাপ্যই ছিল। কিন্তু বস আপনার সাথে যা পাগলামি করেছে তা আমি মোটেও সমর্থন করি না। উনি যা করছেন তা নিঃসন্দেহে তা পাগলামি, চিন্তা ভাবনার জন্য অনেক খারাপই করেছে, অথচ আপনার কোনো দোষই ছিল না। আমি মনে হয় কথাগুলো গুছিয়ে বলতে পারছি না। পাভেল একবার জোরে দীর্ঘশ্বাস ফেলল। পাভেল আনায়ার নজর থেকে নজর সরিয়ে মাথাটা খানিক নিচু করে বলল, আপনার কাছে আমার একটা অনুরোধ রয়েছে। জানি না আপনি কি বলবেন, কিন্তু আমি চাই যে আপনাদের দুজনের মাঝে সব কিছু ঠিক হয়ে যাক। দেখুন, বসকে আমি সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। সেই একরকম নয়, একরকমই এরকম নয় সে। সময় আর পরিস্থিতি হয়তো আজ তাকে এমনটা বানিয়ে দিয়েছে। কিন্তু মন থেকে বলছি, আপনি যদি ওনার ভেতরটা পরোক্ষ করে দেখেন তো আপনিও বুঝতে পারবেন যে উনি এতটাও খারাপ নন। সে আসলে ধীরে ধরে বেঁধে নিজের ভাগ্যসত্তাকে এভাবে কুৎসিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমার মতে আপনিও। আপনার কি করা উচিত? আচমকা আনায়ার মুখ থেকে কথা শুনতে পাবে তা পাভেল ভাবেনি। পাভেল আনায়ার এহেন কথাই মাথা তুলে আনায়ার দিকে তাকালো। আনায়াকে একদম স্বাভাবিকই মনে হচ্ছে, তবে এই সামান্য কথাতে যেন ভিন্ন কিছু রাজ পেল পাভেল। পাভেল কয়েকবার চোখের পাপড়ি ঝাপটিয়ে বলল, আপনারা একটা সমাধানে চলে আসুন। আমি জানি বস একজন সাইকো, তবে আপনি খেয়াল করে দেখুন আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে নিজেকে কতটা শুধরে নিয়েছে। মানছি সেসব হয়তো নিজের ওপর জোর খাটিয়ে করেছে, কিন্তু করেছে তো এসব, কিন্তু বসের জন্য এক অবিশ্বাস্য বিষয়। আমি হয়তো উল্টাপাল্টা বলছি, কিন্তু আপনি বুঝুন প্লিজ। আপনারা দুজন মিলে চেষ্টা করলে সব কিছু ঠিক হয়ে যাবে। বদ জীবনেও যা বদভোজ বানিয়েছেন সেসব একদম ঠিক হয়ে গিয়েছে। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, তবে গত 4 মাসে উনি একটা খারাপ কাজও
করেনি, অথচ এতদিনে তিনি 10 থেকে 12 জনকে এমনিতে উপরে পাঠিয়ে দেয়। কি আর বলবো আমি জানি না, কিন্তু আমার প্রত্যাশা একটাই, যে আমি বস রূপে কেকিথকে নয়, বরং আরও একবার বড় ভাই স্বরূপ ভিনান শিকদারকে দেখতে চাই। সে বড় ভাই যার মাঝে কোনো অন্যায় থাকবে না, যে অন্যকে কষ্ট দিয়ে নিজে শান্তি পেতে চাইবে না। আমি আমাদের একটা স্বাভাবিক সংসার সক্ষণে দেখার আশা করি। একদম স্বাভাবিক মানুষের মতো দুজনে বাঁচুন, সে আশাই করি। নয়তো আপনারা যে খেয়াল রয়েছে তাতে ধ্বংস ব্যতীত কখনোই কিছু পাওয়া যায় না, যার পরিণাম হিসাবে হয়তো আপনাদের আগত নিষ্পাপ সন্তানের বলি হতে হয়। আচমকা সন্তানের বিষয়টি উঠতেই আনায়ার চোখ ছলছল করে উঠল, তবে মুখ ফুটে একটা কথাও বলল না। অন্যদিকে পাভেল লোকে এভাবে দেখে ঠোঁট চেপে হতাশাগ্রস্ত হয়ে মুচকি হাসল। এভাবেই হসপিটালে আরও 3 দিন কেটেছে, অথচ এর মাঝে আনায়া এখনো পর্যন্ত একবারও কেনিতের সাথে দেখা করতে চায়নি। পাভেল অনেকবার বলেছে, কিন্তু আনায়া সেসব কথাই কোনো প্রত্যুত্তর করেনি। আনায়ার থেকে কোনো রেসপন্স না পেয়ে পাভেলও তেমন আর জোর করতে পারেনি। কিন্তু এদের সম্পর্কের এমন অবনতি তাকে খুব হতাশ করছে। আনায়া যেমন কেনিতের মুখ দেখতে আগ্রহী নয়, তেমনি কেনিতও এখনো পর্যন্ত একবারও কেনিত আনায়ার কথা কাউকে জিজ্ঞেস করেনি। ও কেমন আছে কিংবা কি খবর কিছুই না। শুধু জ্ঞান ফেরার পর শুধু একবার পাভেলকে বলেছিল যে ও কি মরে গিয়েছে? পাভেল তখন কেনিতের এ ধরনের জিজ্ঞাসায় কিছুটা হকচকিয়ে গিয়েছিল। মনে মনে ভাবছিল যে কেনিত কি সত্যি মরার প্রস্তুতি নিয়েছিল কিনা। তবে যথারীতি সে কেনিতকে তার সংক্ষিপ্ত উত্তরটা দেওয়া ব্যতীত আর কিছুই বলতে পারেনি। বর্তমানে আনায়া কেনিত দুজনেই আগের চেয়ে খানিকটা সুস্থ। আনায়া নিজে থেকে মোটামুটি ভালোই হাঁটাচলা করতে পারে। অন্যদিকে কেনিত খানিকটা কষ্ট করে হলেও নিজে থেকে বসতে কিংবা দাঁড়াতে পারে। রাতটা খুব বেশি নয়। পাভেল কাজের জন্য একটু হসপিটালের বাইরে গিয়েছে। যাওয়ার আগে যথারীতি পুরো হাসপাতালকেই দুজনের দেখাশোনার দায়িত্ব দিয়েছে। তবে পাভেল যে হসপিটালে নেই তা আনায়ার জানা নেই। একটু আগে একজন নার্স এসে তাকে কিছু ওষুধ খাইয়ে দিয়ে গিয়েছে। আপাতত খাওয়া দাওয়া শেষে চুপচাপ বেডে বসে বসে কিছু একটা ভাবছে। আনায়া তো শুরু থেকেই পুরোটা সময় শুধু ভাবতেই থাকে। তবে সেদিন পাভেলের বলা কথাগুলোর পর থেকে তা ভাবনা চিন্তা খানিকটা ভিন্ন রূপ নিয়েছে। আগে চোখে মুখে সবসময় মলিনতা বিরাজ করত, কিন্তু এখন ওর চোখে ভিন্ন কিছুর সন্ধান মেলে। ওর ভাবনা চিন্তার মাঝে মাঝে চোখ জোড়ায় লাল আগুনের শিখার ন্যায় ত্বরান্বিত হয়ে ওঠে। আনায়া আজ এতদিন পর হঠাৎ কি যেন ভেবে কেনিতের সাথে দেখা করতে চাইল। ও গিয়ে নার্সের কাছে পাভেলের কথা জানতে চাইল, কিন্তু নার্স তাকে জানালো যে পাভেল হসপিটালে নেই, সে হারিয়ে গিয়েছে। অতঃপর আনায়া ভেবে নিজেই নার্সের অনুমতি নিয়ে কেনিতের কেবিনে চলে গেল। আনায়া কেবিনে ঢুকতেই দেখলো কেনিত হাত দুটো বেডে টান টান করে ভর দিয়ে বসে রয়েছে, মাথাটা খানিক নিচের দিকে ঝুঁকানো। তার সামনেই একজন নার্স মাথার সাদা ব্যান্ডেজটায় কিছু একটা করছে। নার্সের কাজ হয়তো প্রায় শেষ। নার্স আনায়ার দিকে তাকালেই আনায়া স্বাভাবিকভাবেই তাকায়। তবে নার্স হয়তো বিষয়টি বুঝতে পেরে নিজে থেকেই প্রয়োজনীয় কাজগুলো দ্রুত সেরে রুম থেকে বেরিয়ে পড়ে। নার্স চলে যাওয়ার সময় দরজাটাও ভালো করে চাপিয়ে দিয়ে গিয়েছে। এদিকে আনায়াও কেনিতের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে, আর কেনিতও চুপচাপ বিছানায় একইভাবে বসা। দুজনের মাঝে সম্পূর্ণ পিনপতন নীরবতা। প্রায় অনেকক্ষণ সময় একইভাবে অতিবাহিত হওয়ার পর কেনিত বলতে লাগলো, কি একটা কপাল নিয়ে এসেছিলাম, মরতে গিয়েও মরছি না। এই বলেই কেনি তাচ্ছিল্যের সাথে হেসে মাথা তুলে পাশে ফিরে আনায়ার দিকে তাকালো। আনায়া একদম চুপচাপ স্বাভাবিকভাবে দাঁড়িয়ে, তার ভাবমূর্তিতে বিশেষ কোনো পরিবর্তন নেই। কেনিত পুনরায় বলল, আবারও বাধা হয়ে গেলাম তাই না? বেঁচে যাওয়াটা মনে হয় উচিত হলো না। আনায়া এবারও কিছু বলল না, বরং ধীরে পায়ে কেনিতের দিকে এগিয়ে এলো। ওকে নিজের কাছে আসতে দেখে কেনিত তাচ্ছিল্যের সাথে হাসল। বল, কি বলতে এসেছিস? আনায়া কেনিতের সামনাসামনি দাঁড়িয়ে
কেনিতের প্রশ্নের উত্তরে নির্বিকারে বলে উঠল, কিছু না। কেনিত কিঞ্চিত কপাল কুঁচকে ফেলল। তবু তার ঠোঁটে ঝুলছে তাচ্ছিল্যের হাসি। তবে আমি এখনো বেঁচে আছি কিভাবে তা দেখতে এসেছিস? আনায়া মাথা নাড়িয়ে বলল, না। হেয়ালি করবি না, বিরক্তি লাগছে। কেনিতের শক্ত চোখ মুখের দিকে আনায়া নির্বিকারে তাকিয়ে। তবে এবারও আলাদা কিছু বলল না, যে কারণে কেনিত নিজেরই খানিকটা অস্থির হয়ে উঠল। কিছু বলার না থাকলে চলে যেতে পারিস। এতদিন পর তোর মাঝে আমাকে দেখার জন্য দয়া ধর্ম জেগেছে, এটাই অনেক। আমাকে দেখে নিয়েছিস, বেঁচে রইছি আমি, এবার চলে যা। এত অস্থির হচ্ছেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করতে আসিনি। কেনিত চুপ থেকে কিঞ্চিত হাসল। কাহিনী কি বলতো? তোর এই স্বাভাবিক ভাবমূর্তিকেই আমার অস্বাভাবিক লাগছে। আনায়া চুপ রইল। কেনিত কিছুক্ষণ আনায়ার নির্বিকার চাহনিতে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকার পর আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। বলেছিলাম যদি আমি মরি আর তুই বাঁচিস, তবে তুই রেহানের কাছে চলে যাস, কারণ তোকে বাধা দেওয়ার জন্য আমার মতো কোনো জানোয়ার থাকবে না। কিন্তু আমি এখনো বেঁচে রইছি দেখে এই নিয়ে চিন্তা হচ্ছে। চিন্তার কিছু নেই, আমি এখনো কোনো বাধা দেব না। তুই চলে যেতে পারিস। তোর বাপের সাথে যা করেছি তার জন্য মরে গেলেও আমি মাপ চাইব না, কিন্তু তোর সাথে যা করেছি তার জন্য এখনো পুরোপুরি মাপ চাইব না আমি, কারণ আমার হক ছিল। আমি মানুষ, কারো ব্যক্তিগত সম্পদ নই যে কেউ তার হক অনুযায়ী ভোগ করবে। কেনিত চোখ ছোট ছোট করে আনায়ার দিকে তাকালো। হঠাৎ এত কথা বলছিস যে? এবার অ্যাক্সিডেন্ট হয়ে কি মুখে খই ফোটার সিস্টেম চালু হয়ে গিয়েছে? উল্টাপাল্টা তো আপনিও বলছেন। এমন হাস্যরসের কথাবার্তা আপনার মুখে মানায় না। বাপরে, ভালো জানিস তো আমায়। এখন মূল কথায় আয়। আমার কাছ থেকে কিছু নিতে এসেছিস? সেরকম হলে আপাতত আমার কাছে নিজের জীবনটাই আছে, ওটা চাইলে দিয়ে দেব। এখন নিজের এই ফালতু জীবন নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। দুঃখিত, আপনি ভুল ভাবছেন। আমি আপনার কোনো কিছু নই, বরং আপনার কাছে থাকা আমার নিজস্ব কিছু নিতে এসেছি। কেনিত কপাল কুঁচকে বলল, তুই কি ডিভোর্স পেপার টাইপের কিছু চাচ্ছিস? দেখ, তারা আমাদের বিয়েটা শুধু ধর্মীয়ভাবে হয়েছে, সেখানে তোর বাপে আলাদা করে কোনো আইনি ডকুমেন্টস বানায়নি যে তোকে এখন আমাকে আলাদা করে ডিভোর্স দিতে হবে। দিতে হলে ধর্মীয়ভাবে তালাক। আমার বোন কোথায়? কেনিত আনায়ার কথায় আকস্মিকভাবে চুপ হয়ে গেল। আনায়ার স্বাভাবিক চেহারার দিকে তা কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কেনিত মুখ ঘুরিয়ে পাশে নজর ফেরালো। মিস্টার কেনিথ, আমি জানতে চাইছি আমার বোন ইনায়া কোথায়? কেনিত নির্বিকারে বলল, জানি না। আনায়া খানিকটা জোর গলায় বলল, জানি না মানে? কেনিত মুখ তুলে আনায়ার দিকে তাকালো। অতঃপর নিজে থেকে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ঠিকঠাক উঠে দাঁড়ালো। অবশ্য কেনিতের মতন এসব পাগলাটে মানুষদের জন্য এসব অস্বাভাবিক নয়। কেনিত দৃঢ়তার সঙ্গে বলল, জানি না মানে জানি না, পালিয়ে গিয়েছে ও। আনায়া খানিকটা বিস্ময়ের চোখে তাকিয়ে বলল, মিথ্যে বলবেন না, আর দয়া করে কোনো হেয়ালি করবেন না। আমার বোনকে ফিরিয়ে দিন। সত্যি বলছি, নিজেদের এমন অবস্থা করব যে মরার পরেও আপনি আমাদের সন্ধান পাবেন না। সর্বোচ্চ দূরে চলে যাব আমরা। আমাদের নিয়ে আপনি কিংবা অন্য কারো আর কখনো কোনো সমস্যা হবে না। আমার জীবনে আর কিছুই চাই না। সবার জীবনের অভিশাপ আমি, কিন্তু এবার সবাইকে মুক্তি দিতে চাই। বলুন ইনায়া কোথায়? আমি জানলে তোর সাথে এত কথা বাড়াতাম না। আমার সত্যি জানা নেই ও কোথায়। ওকে গত কয়েক মাসে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এবার আনায়া খানিকটা জ্বলে উঠল, চোখ মুখ শক্ত হয়ে গেল। এতদিন অনেক সহ্য করেছে, সঙ্গে অনেক কিছু ভেবে নিয়েছে। এই কদিনে কৌশলে পাভেলের কাছে ইনায়ার সম্পর্কে জানতে চেয়েও তেমন কিছু জানতে পারেনি। তবে এটুকু জানে যে তার বোন বেঁচে রয়েছে, আর এখন কেনিতেও কিছু বলছে না। আনায়া এবার খানিকটা জাপটে কেনিতে জামার বুকের অংশটা খিচে ধরল। এরপর হিসিয়ে বলল, অনেক সহ্য করেছি। আমার বাপের সাথে যা করেছিস সেটা তার প্রাপ্য ছিল। এটা নিয়ে না হয় আমি কিছু বলবো না। আমার সাথে যেটা করেছিস সেটাও আমার প্রাপ্য, কারণ আমি পাপী। এক নিষ্পাপ বাচ্চাকে মারার মতো জঘন্য পাপ আমি করে ফেলেছি। হোক সেটা পুরোটা তোর কার্যকলাপের ফল হিসেবে, তবুও পাপটা আমিই করেছি। আর আমি পাপী হওয়ার পাশাপাশি এক অভিশাপ, সবার জীবনের অভিশাপ আমি। প্রত্যেকে আমার জন্য ধ্বংস হতে হয়েছে। কেউ চিরতরে হয়েছে আর কেউ প্রতিনিয়ত হচ্ছে।
সব হিসেব নিকেশ মিলিয়ে আমাকে জ্যান্ত পুড়িয়ে শাস্তি দিলেও আমার কোনো আফসোস রইবে না। কিন্তু আমার বোন, ও একটা অন্যায়ও করেনি, কোনো দোষ নেই ওর। তবে ওর সাথে কিসের শত্রুতা মেটাতে চাস তুই? বল, ওকে কোথায় রেখেছিস, কি করেছিস ওর সাথে, বল। কেনিত এতক্ষণ চুপচাপ সব শুনলেও শেষ মুহূর্তে আনায়ার হাতের থাবা শক্ত হয়ে এলেই কেনিতের চোখ মুখও আরও বেশি দৃঢ় হয়। পরবর্তীতে আনায়া খানিকটা চিল্লিয়ে বলতে নিলেই কেনিত শক্ত হাতে আনায়ার গাল শক্ত হাতে চেপে ধরে আর ওকে ধাক্কা দিয়ে দেওয়ালের সাথে আটকে ফেলে। অতঃপর সে নিজেও হিসিয়ে বলতে লাগলো, ও শুধু একা তোর বোন নয়, ও আমারও বোন হয়। তাই এসব হাদিস দেওয়া বন্ধ কর। তাহলে বলছিস না কেন, ও কোথায়, কি করেছিস? কেনিত আনায়ার গাল দুটো আরও বেশি জোরে চেপে বলল, সীমা অতিক্রম করিস না। শেষবারের মতো বলছি, মন দিয়ে শুনে রাখ। আমি জানি না ইনায়া কোথায়। ও নিরুদ্দেশ হয়েছে। পারলে তুই নিজেও হয়ে যা, শান্তি পাই আমি। তোর এই বিষাক্ত চেহারাটা আমার একটু দেখতে ইচ্ছে করে না। নিজেকে অভিশাপ ভাবিস না। তবে মরে যা, আমার সাথে সাথে বাকি সবাইও শান্তি পেয়ে যাবি। আর তা না পারলে অন্তত আর কখনো আমাকে নিজের এই মুখটা দেখাস না। যদি বিন্দু পরিমাণ লজ্জা শরম আর আত্মসম্মান থাকে তো তবে। কেনিত এটুকু জোর গলায় বলেই আনায়াকে ছেড়ে দিল। অতিরিক্ত উত্তেজিত হওয়ায় মাথাটা অত্যাধিক ব্যথা করছে। কেনিত সম্পূর্ণ সাদা ব্যান্ডেজে মোড়ানো মাথায় এক হাতে চেপে পিছিয়ে এসে ধপ করে বিছানায় বসল। অতঃপর জোরে কয়েকবার নার্স বলে চিৎকার করতেই দ্রুত দুজন নার্স সহ ডক্টর এসে কেবিনে প্রবেশ করল। তারা আসতেই সবাই কেনিতের পেছনে লেগে পড়ল। এদিকে একপাশে চুপচাপ আগুন চোখে তাকিয়ে আনায়া, যেন কেনিতের প্রতি তার পুরো বিদ্বেষে ভরা ক্ষোভগুলো তার স্বাভাবিক ভাবমূর্তিপূর্ণ শান্ত চোখের ক্ষিপ্ত চাহনিতেই উপচে পড়ছে। আনায়া কিছুক্ষণ একই নজরে কেনিতকে দেখার পর কেবিন থেকে বেরিয়ে পড়ল। তবে এরপর সে আরেকটা কাজ করে বসল। কেনিতের কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে না গিয়ে সবার আড়াল হওয়ার চেষ্টা করল। আনায়া হুট করে কি করতে চাইছে তা নিজেও জানে না। আজ মাথা ঠিকঠাকভাবে চলার মতো নয়। কেনিতের শেষের কথাগুলো তাকে খুব বিরক্ত করছে। আনায়া অবাক হয় পৃথিবীর এত সব বিচিত্র মানুষদের দেখে। এরা কত অদ্ভুত। যে মানুষটা তার জীবনের সব কিছু শেষ করে দিয়েছে, সব দিক দিয়ে প্রতিনিয়ত তাকে টুকরো টুকরো করে ভাঙতে চেয়েছে, সে এখন তাকে বলছে আত্মসম্মানের কথা। তার সতীত্বকে জানোয়ারের মতো নিঃশেষ করে এখন দিচ্ছে লজ্জা শরমের দোহাই। পাগল, সব পাগল। সে নিজেও একটা পাগল, আর পাগল ছাড়া দুনিয়া চলে না। আনায়া অনেকটা সবার অগোচরে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। দুর্ভাগ্যবশত সে তার পাগলামিতে সফলও হয়ে গেল। সে বেরিয়ে যাওয়ার সময় আলাদা করে সে কারো নজরে পড়ল না, যে কারণে তাকে বাধা দেওয়ার মতন আর কেউ রইল না। এদিকে আনায়া আরও এক ভুল পদক্ষেপ নিয়ে বসল। সে শহরের মেন রোডের দিকে না গিয়ে হাসপাতালের পেছনের রাস্তা ধরে এগোতে লাগলো। ক্ষোভের দরুন কি করছে, কেন করছে, কিচ্ছু মাথাতে নেই। শুধু এতটুকুই জানে যে আজ জীবনের সব রাগ ক্ষোভ তার মাথায় আগুনের লাভার মতো ফুটছে। আর এটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল পদক্ষেপের মাঝে অন্যতম হয়ে দাঁড়াবে। হসপিটালের এই রাস্তায় মানুষের আনাগোনা নেই বললেই চলে। তবে এই রাস্তা ধরে অনেকটা পথ এগোলে শহরের রাস্তায় প্রবেশ করা যায়। তবে এটা তেমন নিরাপদ নয়। পুরো রাস্তার আশপাশ জুড়ে বড় বড় গাছপালায় ঘেরা জঙ্গল। মাঝে মধ্যে অনেকটা দৈর্ঘ্য পরপর একটা আধভাঙা ল্যাম্পপোস্টের দেখা মেলে। কোনোটায় আলো জ্বলেছে তো কোনোটায় আবার একদম অকেজো হয়ে রাস্তায় দাঁড়িয়ে। আনায়া সেসবের ধ্যান জ্ঞান নেই। অল্প স্বল্প আলোতে নিজের মতো হেঁটে চলেছে। প্রায় দেখতে দেখতে মধ্য রাস্তায় চলে আসার পর হঠাৎ কিছু অদ্ভুত আওয়াজে ওর ধ্যান ফেরে। অনেকটা গায়ে কাটা দেওয়া শিহরণে জেগে ওঠে আনায়া। চারপাশে ঘন জঙ্গল, আর এদিকটায় ল্যাম্পপোস্ট নেই বললেই চলে। দূরের একটার আলোতেই চারপাশটা কোনো মতো দেখা যাচ্ছে। চারপাশে রাতের ঠান্ডা হাওয়াও বইছে। আনায়ার মনের ভয়টাকে আরেকটু বাড়িয়ে দিতে এই শীতল হাওয়া কাটার মতো গায়ে পিচ্ছে। আনার গায়ে হসপিটালের পাতলা পোশাক ব্যতীত আর কিছুই নেই। মধ্য রাস্তায় এসে আনায়ার হঠাৎ থেমে যাওয়ার কারণ হলো কিছু মানুষের উঠফট হাসি। এই হাসি নিঃসন্দেহে বাজে কিছু ইঙ্গিত দেয়। হাসিটা পেছন থেকে আসছিল বিধায় আনায়া পেছনে তাকিয়ে দেখে তিনজন অদ্ভুত সব নোংরা পোশাক পরা মাতাল লোক দাঁড়িয়ে রয়েছে। প্রত্যেকের হাতে একটা করে মদের কাচের বোতল, বড় বড় চুল,
আর দেখতে একদম অরুচিকর। জঘন্য মাতাল রূপে ক্রমশ কাক দুলিয়ে হাসছে, আবার একে অন্যের ওপরে ঢলে পড়ছে। আনায়া এদেরকে দেখে আচমকা গলা শুকিয়ে এলো। পাশেই জঙ্গল, আজ তার সাথে কিছু একটা হয়ে গেলে তার শরীরের টুকরোগুলো হয়তো সকালে মাঝে জঙ্গলের পশু পাখিরা খেয়ে নেবে। কত অদ্ভুতভাবে তার জীবনটা শেষ হয়ে যাবে। আনায়া আচমকা এসব ভাবতে গিয়ে দেখলো লোক তিনজন তার দিকে এগিয়ে আসতে লাগলো। এদের মাঝে বেটে করে নোংরা জামা প্যান্ট পরা একজন বলতে লাগলো, এই বলে তিনজন অট্টহাসিতে হেসে ফেলল। অন্যদিকে আনায়া কয়েকবার পিছিয়ে গেল, তবে মুহূর্তেই কিছুর সাথে ধাক্কা লাগতেই আনায়া তড়িৎ বিস্ময়ের সাথে পেছনে তাকালো। পেছনে তাকাতেই দেখতে পেল 3 মাতালের মতন আরো 2টো লোক দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে তাকিয়ে দাঁত কেলিয়ে অনবরত বিশ্রীভাবে হাসছে। তবে এবার আর আনায়ার ভয় হলো না। আচমকা তার ভয় সংশয় সব পালিয়ে গিয়েছে। আনায়া এখন নিজেকে তাচ্ছিল্য করছে, ভাবছে জীবনের শেষ পরিণতি কি তবে এই হলো? হাস্যকর। এর আগে বৈধভাবে এক জানোয়ার তাকে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে, আর আজ একদল জানোয়ার তাকে অবৈধভাবে খাবে। ঘুরে ফিরে তো সবই একই, পার্থক্যটা শুধু বৈধ অবৈধতার। আর সে তো হলো শুধু ভোগের বস্তু। চারপাশে এতগুলো মানুষের বিশ্রী হাসির মাঝে আনায়া আরও একবার তাচ্ছিল্যের সাথে হেসে ফেলল। প্রায় অনেকটা রাত হওয়ার পর হসপিটালে পৌঁছাতেই পাভেলের মাথায় আকাশ ভেঙে পড়েছে। আনায়া হসপিটালের কোথাও নেই। হসপিটালের সবার সাথে রাগারাগি ঝাড়াঝাড়ি করতে করতে সোজা সিসিটিভি চেক করলো। খেয়াল করে দেখলো আনায়া হসপিটালের পেছনের রাস্তার দিকে গিয়েছে। মাথা যেন তার সেখানেই হ্যাং হয়ে গেল। এই খবর আর রাতে কেনিথকে দেওয়া হলো না। সে এতক্ষণে ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছে, কিন্তু পাভেল এটা বুঝতে পারছে না যে হসপিটালের মানুষজন কতটা কেয়ারলেস হলে এতক্ষণ ধরে একটা পেশেন্ট গায়েব থাকার পরও তারা কেন অন্তত তাকে জানানো উচিত ছিল। এতবার করে বলে রেখে গিয়েছিল, অথচ তারা কেউ দেখলো না যে আনায়া হসপিটাল ছেড়ে এত দূরে চলে গিয়েছে। এটা হওয়ারও অবশ্য খানিকটা কারণ রয়েছে। আনায়ার দায়িত্ব যে নার্সের কাছে ছিল, সে ততটা দায়িত্বশীল ছিল না। হেয়ালিটা বেশি ছিল তার কাজে। তাছাড়া আনায়া অনেকটা সুস্থ ছিল। আর সবচেয়ে বড় বিষয়, পুরো হসপিটাল এখন কেনিতের চিন্তাতেই থাকে। আগে কেনিত তো পরে বাকিরা। কিন্তু এসব পাভেল এখন বোঝার মাথায় নেই। সে হসপিটালের দায়িত্বহীনতার ব্যবস্থা পরে করে নেবে। আগে অন্তত আনায়ার কাছে পৌঁছতে হবে। পাভেল নিজেই গাড়ি নিয়ে হসপিটালের পেছনের রাস্তায় চলে গেল। সঙ্গে তার লোকজনকেও সেখানে আসতে বলল। পরের দিন সকালবেলায় হসপিটালে খানিকটা অদ্ভুত লেগেছে কেনিতের। মনে হচ্ছে কিছু একটা ঠিক নেই তার। আর হয়তো কয়েকটা দিন, এরপর ওকে এখান থেকে মুক্তি দেওয়া হবে। অবশ্যই এবার নিজে রাজি ছিল বিদায় এতদিন হসপিটালে থেকেছে, নয়তো তার মতো লোক হসপিটালে দিনের পর দিন পড়ে থাকতে তো তা অবিশ্বাস্য। কেনিত সকালের খাবার আর ওষুধ খেয়ে দিয়ে পাভেলের জন্য অপেক্ষা করছে। চুপচাপ বেডে বসে বসে ভাবছে যে পাভেলকে সে যে কাজে পাঠিয়েছিল তা আদৌ করতে পেরেছে কিনা। এই ইনায়া গায়েব হওয়ার পর নতুন অনেক ঝঞ্ঝাটে সে দেখা দিচ্ছে। কেনিতের মনে হচ্ছে নতুন দেখা দেওয়া সমস্যাগুলোর পেছনে ইনায়ার গায়েব হওয়াটা কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তবে কেনিত একদম নিশ্চিন্ত নয়। কিন্তু সে আপাতত বিরক্ত হচ্ছে পাভেল এখনও আসছে না দেখে। মেজাজ পুরো বিগড়ে যাচ্ছে তার। এরই মাঝে কেনিত একটা নার্সকে ডেকে বলল যে যদি পাভেল হসপিটালে থাকে তবে সে যেন একটু তার কাছে আসে। এদিকে নার্স তার কথা মতো চলে গেলেও কেনিত সকাল থেকে ডাক্তার নার্সদের বিহেভিয়ারে খানিকটা অবাক হচ্ছে। বুঝতে পারছে না হঠাৎ সবার হয়েছেটা কি। যেন এদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে রয়েছে। অনেকটা দিন ধরে এ তো হসপিটালে রয়েছে, এর আগে তো এদের এমন পরিবর্তন হয়নি। তবে হঠাৎ কেন সবাই হসপিটালে কি আবার কিছু হয়েছে কিনা তাও বুঝতে পারছে না। এদের অসহ্যকর অপেক্ষার মাঝে পাভেল কেবিনে এসে প্রবেশ করলো। ওর ফর্সা চোখ মুখ লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে খুব করে কেঁদেছে। কেনিত ওর ভাবমূর্তিতে কপাল কুঁচকে ফেলল। পাভেলের লাল চোখ জোড়া ছলছল করছে। না, না জানি কখন আবার টুপটা পানি গড়িয়ে পড়ে। কেনিত অনেকটা বিরক্ত হয়ে বলল, চেহারার এই হাল কেন, কি হয়েছে? পাভেল কেনিতের একদম কাছে এসে দাঁড়ালো। ও রীতিমতো ফুপিয়ে চলেছে। কথা বলতে গিয়ে যেন ওর গলায় কাটার মতো বিঁধছে। বস, গত রাতে হসপিটালে পেছনের রাস্তার জঙ্গলে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। পুলিশ পোস্টমর্টমের জন্য লাশটাকে নিয়ে গেছে।
তাদের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী মেয়েটাকে 3 থেকে 4 জন গণধর্ষণ করেছে। এরপর শরীরে বিভিন্ন অংশ কাছের টুকরো গেঁথে ফেলা হয়েছে। আর সবশেষে মেয়েটার শরীরে আগুন ধরিয়ে দেওয়ার পর মেয়েটাকে পুরো শরীরে প্রায় অনেকটাই ঝলসে গিয়েছে। এই বলতে বলতেই পাভেল চোখ থেকে কয়েক ফোঁটা জল নিচে গড়িয়ে পড়ল। এদিকে কেনিত এক নজরে ভ্রুকুচকে পাভেলের দিকে তাকিয়ে রয়েছে। এতক্ষণ মনোযোগ দিয়ে ওর সব কথা শোনার পাশাপাশি ওর ভাবগতিক লক্ষ্য করে বলল, তুইও কি মেয়েটাকে দেখতে গিয়েছিলি? পাভেল কান্না আটকাতে ঠোঁট চেপে মাথা ঝাঁকালো। কেনিত আরেকটু তীক্ষ্ণ কণ্ঠে বলল, তুই কি মেয়েটাকে চিনিস? পাভেল পুনরায় মাথা ঝাঁকিয়ে বলল, হুম আমিও কি চিনি? হুম কেনিত খানিকটা সময় চুপ থাকার পর কিছু একটা ভেবে বলল, বিস্ময়ের সাথে বলল, পাভেল, তুই আবার ইনায়া? পাভেল দ্রুত মাথা নাড়িয়ে না বলল। কেনিত এতে যেন বড়সড় স্বস্তি পেল। কী সব ভাবতে বসেছিল সে। দীর্ঘশ্বাস ফেলে বিরক্তির সাথে পাভেলের দিকে তাকিয়ে বলল, তবে কার কথা বলছিস গাধা, যার জন্য এইভাবে কেঁদে? এরই মাঝে পাভেল প্যান্টের পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করে কেনিতের সামনে ধরল। স্বচ্ছ ব্যাগের ভেতরে দুটো লকেট দেখা যাচ্ছে, একটা স্টার আর একটা ঝিনুক আকৃতির। এই দুটো লকেটকে কেনিত ভালো করে চেনে, কিন্তু এগুলো কিভাবে কেন পাভেলের হাতে আবার? কেনিতের হিসেব ঠিক মিলছে না। পাভেল আদতে কি বলতে এসেছে? এরই মাঝে পাভেল কেনিতের হাতে প্যাকেটটা দিলেই কেনিত সেটা হাতে নিয়ে দেখল। অতঃপর সেগুলো মুঠো করে পাভেলের দিকে তাকিয়ে বলল, এগুলো কেন? এগুলো আনাইয়া ম্যাডামের। হ্যাঁ, আমি জানি। এরই মাঝে পাভেল ফুপিয়ে উঠলেই কেনিত আকস্মিক দাঁড়িয়ে গিয়ে পাভেলকে খাপলে ধরল। ওর হুডির গলা শক্ত করে চেপে হিসিয়ে বলল, হোয়াট দ্য ফাক ইজ দিস? কি বলতে চাস তুই? বস আনাইয়া ম্যাম। কেনিত আকস্মিক পাভেলের মুখ বরাবর ঘুষি মারতেই পাভেল ছিটকে দূরে সরল। হাত দিয়ে নাক মুছতে গিয়ে এক গাদা রক্তে হাত ভিজে উঠল। এদিকে কেনিত পাগলের মতন পাভেলের দিকে এগিয়ে এসে আবারও ওর হুডির গলা টেনে ধরে হিসিয়ে বলল, কি হয়েছে তারার? বল তাড়াতাড়ি। পাভেল খানিকটা হাঁপিয়ে হাঁপিয়েই বলতে লাগলো, কালকে রাতে হসপিটাল থেকে কাউকে না জানিয়ে সে চলে গিয়েছিল হসপিটালের পেছনে রাস্তার দিকে। কোথায় যেতে চেয়েছিল জানি না, তবে আমি তার যাওয়ার খবর তক্ষণে জানতে পেরে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি যাবার আগেই ওনাকে একদল জানোয়ার সম্পূর্ণ শেষ করে দিয়েছে। পাভেলের রক্তমাখা চেহারায় কান্নার স্রোত বইছে। কেনিত পাভেলের দিকে শূন্য চোখে তাকিয়ে। ওর আক্রোশ, রাগ সব কিছু নিভে গিয়েছে। কেনিত আকস্মিকতায় পাভেলকে ছেড়ে দিল। অতঃপর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো যে, তুই কি শিওর যে ওটা তারাই? তুই তো বললি মেয়েটাকে একদম পুড়িয়ে। কেনিতের কথা শেষ হওয়ার আগেই পাভেল বলল, মেয়েটার পরনে হসপিটালের ড্রেস ছিল, আশেপাশের জামার টুকরো থেকেই তা জানা গিয়েছে। গলা তো এক দুটো লটেক হয় চেইন পাওয়া গিয়েছে, সেগুলো মূলত ওনারই। এছাড়া ডিএনএ রিপোর্টে এলে বাকিটা নিশ্চিত হওয়া যাবে, কিন্তু ধারণা করা হচ্ছে 99% উনি আনায়া ম্যামই। গাঢ় নীল রঙের আলোয় আচ্ছাদিত চারপাশ। বড়সড় এক ঘরের মাঝে চলছে এক নারীকে পশুর ন্যায় ছিঁড়ে খুঁড়ে খাওয়ার কার্যক্রম। থমথমে নীরবতাকে ভেদ করে মাঝে মধ্যেই করুণ চিৎকার আর আর্তনাদ বাতাসের ভারী স্তর ভেদ করে ছড়িয়ে পড়ছে। একটি নারী দেহ আর তা ভোগ করতে ব্যস্ত 6 জন বলিষ্ঠ দেহের পুরুষ। 6 জন অমানুষের নিষ্ঠুরতার ভারে মেয়েটির ক্ষুদ্র শরীর থরথর করে কাঁপছিল। নির্লজ্জ ঠাট্টা আর তীব্র নির্মমতা তাদের চোখে মুখে। স্বাভাবিক অবস্থায় 6 জনকে দেখতেই আর 10 জন ভদ্র স্বাভাবিক পুরুষদের ন্যায় মনে হলেও এখন প্রত্যেকে সম্পূর্ণরূপে জানোয়ারের পরিণত হয়েছে। অল্প বয়সী মেয়েটার হৃদয় বিদারক করুণ চিৎকারগুলো 6 জনের মাঝে কোনো দয়ামার অনুভূতিকে জাগ্রত করতে পারছে না, বরং মেয়েটির অসহায় চিৎকারগুলোই তাদের বেশি আনন্দ দিচ্ছে। এই সুযোগ কি তারা বারবার পায়? মোটেও না। মেয়েটি যদি কাজের নিয়ম ভঙ্গ না করত তবে তার এই পরিণতি কখনোই এমন হতো না, আর সঙ্গে তারাও এই কাজ করার সুযোগ কিংবা নির্দেশ পেত না। মেয়েটির নাম লিজা। সে যথেষ্ট রূপবতী ছিল, তবে সেটা ছিল আপেক্ষিক।
বর্তমানে তার সেই রূপে শুধু মানুষরূপী জানোয়ারগুলোর আঁচড় আর খাবলে খাওয়ার বিষাক্ত ক্ষতগুলো বিরাজ করছে। একটু আগে সে কত শত মুক্তির প্রার্থনা করছে, কিন্তু সবকিছুই বৃথা গিয়েছে। শরীরের প্রতিটি শিরা যেন জ্বলন্ত লোহার মতন তাকে পোড়াচ্ছে। তার আত্মার প্রতিটি কোণ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। একসময় সে তার সম্পূর্ণ দেহটায় নিথর হয়ে পড়ল। প্রায় ঘণ্টাখানেক একটানা অমানসিক কার্যকলাপ চালানোর পর লোকগুলো শান্ত হলো, তবে সেটাও কারোর নির্দেশে। লোকগুলো যে যার মতো সরে গিয়ে সামান্য কাপড়ের সাহায্যে নিজেদের বিশেষ অংশ ঢাকবার চেষ্টা করলো। উন্মাদনায় এতক্ষণ তাদের খেয়াল ছিল না যে তারা ব্যতীত আরও একজন খানিকটা দূরে দাঁড়িয়েই নির্বিকারে এসব দেখছিল, এবং যাকে তাদের মতো পুরুষেরা ভয় পায়। অবশ্য সে ব্যক্তিটিকে তারা 6 জন মাথাতে না রাখলেও সরে বিধ্বস্ত রূপের অসহায় লিজার চোখজোড়া বারবার এই পৈশাচিকতাকে উপভোগ করতে থাকা নারীটিকে দেখছিল। সে জানত এই 6 জন তার অনুনয়কে পাত্তাও দেবে না, কারণ তারা জানোয়ারে রূপান্তর হয়েছে। কিন্তু যে নারীটি এসব নির্বিকারে দাঁড়িয়ে উপভোগ করছিল, সে তো তাকে বাঁচাতেই পারে, একটু হলেও তো দয়া করতেই পারে, কারণ তার মতো তো সেও একজন নারী। এইটুকু অনুনয় নিয়ে সর্বক্ষণ চোখের জল ফেলে লিজা মেয়েটির দিকে তাকিয়েছিল সে। কিন্তু মেয়েটির ছিল বরাবরই গম্ভীর আর নির্বিকার, যেন তার এসবে কিচ্ছু আসে যায় না। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সাথে এসব নিজ চোখে দেখে সে যেন উপভোগ করছে, এমনটাও কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, তার ক্ষেত্রে এসব অস্বাভাবিক নয়, বরং লিজার সাথে এসব পৈশাচিক কাজগুলো করার জন্য 6 জনকে নির্দেশটা এই মেয়েটি দিয়েছিল। পায়ে 6 ইঞ্চির লম্বা কালো হাই হিল জুতো, গায়ে সিম্পল ব্ল্যাক ডার্ক ব্লু কালারের টপ আর কালো রঙের শর্ট স্কার্ট যা হাঁটুর খানিকটা নিচ পর্যন্ত ছুঁয়েছে। সিল্কি ঘন চুলগুলো ঘাড় পর্যন্ত, ধবধবে গোলাপি ফর্সা চেহারা। হাত দুটো শুরু থেকেই তার বুকে গুজে রাখা ছিল। চোখে মুখে এক অদ্ভুত ভাবভঙ্গি, শান্ত স্বাভাবিক চোখ জোড়ায় আগুনের লাভার মতো টকবক করছে, আর গোলাপি ঠোঁটের কোনায় কিঞ্চিত পৈশাচিক হাসি। 6 জন লিজাকে ফেলে রেখে সরে যেতেই কিছুক্ষণ সময় একইভাবে অতিবাহিত হওয়ার পর সে অদ্ভুত মেয়েটি লিজার দিকে এগোতে লাগলো। এদিকে মেয়েটিকে এগিয়ে আসতে দেখে বাকি 6 জনের গলা শুকিয়ে গেল। ক্রমান্বয়ে মেয়েটির ক্যাট ওয়াক করে হেঁটে আসার দরুন হাই হিলের খটখট শব্দগুলো যেন তাদের কলিজা কাঁপিয়ে তুলছে, কারণ তারা ঠিক নিজেরাও জানে না যে তারা নিজেরা যদি জানোয়ার হয় তবে এই শান্ত চেহারার একটি মেয়ে ঠিক কতটা জঘন্য রূপের ভয়ঙ্কর সাইকো হতে পারে। মেয়েটি বুকে হাত গুজে একই ভাব গাম্ভীর্যের সাথে লিজার কাছে এলো। অতঃপর লিজাকে সম্পূর্ণরূপে পর্যবেক্ষণ করতে লাগলো। ভঙ্গুর পুতুলের মতো বস্ত্রহীন দেহটা ফ্লোরে পড়ে রয়েছে, শরীরের সব জায়গায় আঁচড়ের দাগ, অনেকগুলো জায়গায় কামড়ে মাংস তুলে নেওয়া হয়েছে। সেসব জায়গা থেকে অনবরত রক্ত গড়াচ্ছে। ঠোঁট, গালে আঁচড় আর কামড়ের ক্ষততে রক্ত ঝরছে। লিজার পুরো শরীরটাই যেন নিজের রক্তে মেখে গিয়েছে। 6 জন জানোয়ার এতটাই পৈশাচিক হয়ে উঠেছিল যে জ্যান্ত লিজার মাথার চুলগুলো একপাশে টেনে তুলে ফেলেছে। মাথায় সেই অংশের চামড়া খানিকটা উঠে গিয়ে রক্তে ঢেকে গিয়েছে। সেই অদ্ভুত মেয়েটি সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। লিজার একপাশের চোখও যেন খানিকটা উপড়ে গিয়েছে, এমনটাই মনে হচ্ছে তার। লিজা যেখানে পড়ে রয়েছে তার আশেপাশে অনেকটা জায়গা জুড়ে শুধু রক্তের ছড়াছড়ি। লিজার পা জোড়ার মাঝে থেকে যেন রক্তের স্রোত বইছে। একজন মেয়ে হয়ে আরেকটি মেয়ের এমন করুণ অবস্থা দেখেও মাঝে কোনো হেলদোল হলো না। সে নির্বিকারে সব কিছু পর্যবেক্ষণের পর সেই 6 জনের দিকে মুখ তুলে তাকালো। মেয়েটি সেই লোকগুলোর দিকে তাকাতেই লোকগুলো কেঁপে উঠল, কিন্তু মেয়েটি যখন ঠোঁটে পৈশাচিক হাসি ঝুলিয়ে বলল, গুড জব গাইস, ওর এমন সম্বোধনে লোকগুলো অনেকটা ইতস্তত হয়ে হাসতে চেষ্টা করলো, কিন্তু এই মুহূর্তে কোনো হাসি পাচ্ছে না, বিধায় পুনরায় চুপচাপ হয়ে গেল। এদিকে মেয়েটির এই হলো কথা শুনে লিজার চোখ থেকে বহু কষ্টে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। সে জানে না গলা থেকে কোনো আওয়াজ বের হবে কিনা, তবুও কিছু বলার চেষ্টা করলো। শুরুর দিকে কোনো কথা বলতে না পারলেও অত্যন্ত করুণ সুর বের করতে লাগলো। এটুকু চেষ্টা করতে গিয়েই লাল হয়ে যাওয়া চোখজোড়া আরও বেশি লাল হয়ে উপরে বেরিয়ে আসতে যাচ্ছে। তবে লিজার আওয়াজ কানে পৌঁছাতে মেয়েটি ওর দিকে তাকালো। তখনই লিজা বহু কষ্টে অস্ফুট স্বরে বলল, প্লিজ আমি ক্ষমা করো, বাঁচতে দাও আমায়, আমি আর সহ্য করতে পারছি না। লিজার সবগুলো কথায় আটকে আটকে আসছিল।
কথা বলতে গিয়ে উন্মুক্ত দেহটা ওপরে উঠে আসছিল বারবার। মনে হচ্ছিল জানটা হয়তো এক্ষুনি বের হয়ে আসবে। অথচ এসব দেখে মেয়েটি তাচ্ছিল্যের সাথে কিঞ্চিত হাসল। অতঃপর নিজের জুতোর সামনের দিকে সরু অংশটা লিজার গালের সাথে স্পর্শ করল। জুতো দিয়ে কিছুটা গালের ওপর ভর দিতেই লিজার ব্যথায় চোখ মুখ কুঁচকে গেল। কিন্তু মেয়েটি নির্বিকারে নিজের জুতো দিয়ে লিজার গালে খানিকটা ধাক্কা দিতেই ওর মাথাটা কাত হলো। এদিকে মেয়েটি এবার নিজের পা গাল থেকে সরিয়ে লিজার গলার মাঝ বরাবর নরম অংশে নিজের জুতোর সরু কাঠির ন্যায় হিলটাকে কাত করে রাখল। নরম অংশে সরু হিলটা যেন প্রায় গেঁথে পড়বে। ওদিকে 6 জন লোক বুঝে গিয়েছে যে এবার মেয়েটা কি করবে। ওদের প্রত্যেকেরই ঘাম ছুটে যাচ্ছে। অথচ মেয়েটি নিজের ঘাড়টা খানিকটা কাত করে লিজার আকুতি ভরা টলটলে চাহনির দিকে নিজের আগুন ঝরা শান্ত চোখে তাকিয়ে বলল, হোয়াট ডিড ইউ সে বেবি? ক্ষমা? উফ, তুমি কি জানো না যে বিশ্বাসঘাতকতা কিংবা বেইমানি যে করে তাকে এনা কখনোই ক্ষমা করে না? এই বলতে না বলতেই মেয়েটির চোখ মুখ গম্ভীর আর শক্ত হয়ে উঠল। অন্যদিকে লিজা ফুপিয়ে উঠে কিছু বলতে চাওয়ার আগেই ইনা মেয়েটি নিজের নিকৃষ্টতর পদক্ষেপটা নিয়ে নিল। নিমেষেই লিজার গলার মাঝ বরাবর 6 ইঞ্চি সরু হিলটা দাবিয়ে দিল। মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত উঠে ইনার ধবধবে ফর্সা পায়ে ছড়িয়ে ছিটিয়ে লাগলো। এতে বাকিরা আতঙ্কে ভয়ে কুঁচকে গেলেও ইনা রইল নির্বিকার। মুখের কিঞ্চিত পৈশাচিক হাসিটা এখন বিস্তৃত হলো। তবে লিজার এখনও প্রাণ বের হয়নি। পুরো শরীর অকেজো হলেও জানটা এখনও সেই বিধ্বস্ত দেহে আটকে রয়েছে। চোখ জোড়ার মধ্যমণি যেন প্রায় বের হয়ে এসেছে। এরই মাঝে ইনা গলার মাঝেই নিজের পাটাকে মোচড়াতে লাগলো। লিজার জান যায় যায় অবস্থা। এই মুহূর্তে সে নিজের মৃত্যুর জন্য সর্বোচ্চ প্রার্থনা করেও যেন ফল পাচ্ছে না। এরই মাঝে ইনা লিজার গলা থেকে সরু হিলটাকে টেনে তুলতেই লিজা জোরে শ্বাস নিয়ে থমকে গেল। তবে ওর চোখ জোড়া বন্ধ হলো না। মরে গিয়েছে কিনা তাও নিশ্চিন্ত নয়। থমকে যা বিধ্বস্ত চোখ জোড়া যেন এখনও ইনার কাছে বাঁচার আকুতি করছে। এদিকে ইনা মুচকে এসে লোকগুলোর দিকে তাকালো। ওর এই হাসি প্রত্যেকের মাঝে শিহরণ জাগিয়ে তুলল। তবে ইনা ইশারায় ওদের কাছে কিছু একটা চাইল, যেটা বুঝতেই তাদের অবস্থা আরও খারাপ। তবে ইনার কথা না শুনলে তাদের অবস্থায় খারাপ হবে তা নিশ্চিত। যে কারণে একজন খুব দ্রুত দৌড়ে গিয়ে রুমের একটা কোণা থেকে একটা কুড়াল এনে ইনার সামনে তুলে ধরল। ওর এই কাজে ইনার মুখের সন্তুষ্টির হাসি ফুটল। লোকটির দিকে কিঞ্চিত মুচকে এসে কুড়ালটিকে হাতে নিল। তবে লোকটি ইনার হাসিতে মোটেও হাসল না। তার চোখ মুখ শুকিয়ে গিয়েছে। জানোয়ার হলেও নিজের জীবনের ভয় তাদের আছে। আর ইনা হলো সেই ব্যক্তি যার কারো প্রাণ নিতে কোনো বিশেষ কারণ লাগে না। ইচ্ছে হলে শেষ করে ফেলতে একটুও দ্বিধাবোধ করবে না। ধারালো কুড়ালটাকে ইনা হাতে তুলে নিতেই লোকটি পিছিয়ে গিয়ে বাকিদের সাথে বসে পড়ল। সেদিকে ইনা কুড়ালের দিকে হাতে নিয়ে ধারালো অংশটাকে এপাশ ওপাশ করছে দেখছে। চোখে মুখে তার পৈশাচিক হাসি। সব কিছু মিলিয়ে থমথমে শিহরণ জাগানো সন্ধিক্ষণ তৈরি হয়েছে। তবে এসবকে ছাপিয়ে ইনা নিমেষেই চোখ মুখ শক্ত করে হাতের কুড়ালটা ঘুরিয়ে সজোরে লিজার মাথার মাঝ বরাবর আঘাত করল। এক কোপে নিমেষেই মাথার খুলি ভেঙে গিয়ে লিজার মস্তিষ্কের অর্ধেকটা বেরিয়ে এলো, যা দেখে ইনার পুরো মুখে পুনরায় হাসি ফিরল। সে কুড়ালটাকে জোরে অন্যদিকে ছুঁড়ে মারল। কুড়ালটা ফ্লোরে পড়তেই একটা জোরে শব্দ হলো, যে শব্দে লোকগুলোর পুরো শরীর কেঁপে উঠল। একটু আগেই ইনা নামক মেয়েটা লিজার সাথে হওয়া সব কিছু নিজ চোখে নির্বিকারে তাকিয়ে তাকিয়ে দেখেছিল। সে মেয়ে হওয়া সত্ত্বেও লিজার সাথে হওয়া এত বড় পৈশাচিক দৃশ্য তার মনের বিশেষ কোনো অনুভূতিকে জাগ্রত করতে পারেনি। তার সামনেই দুজন লোক লিজার হাত আর দুজন পা ধরে রেখে লিজাকে সম্পূর্ণরূপে ছিঁড়ে খুঁড়ে খেয়েছে। অথচ পুরো বিষয়টি সে উপভোগ করেছে। কিন্তু এখন ইনার এসব পৈশাচিকতাগুলো এই 6 জনের মনে এক অজানা আতঙ্ক জাগিয়ে দিচ্ছে। এসব দৃশ্য তাদের কাছে নতুন নয়। তবে ইনার মাঝে মধ্যে এইসব পৈশাচিকতা তাদের মতো মানুষরূপী জানোয়ারদেরকেও গায়ে শিহরণ জাগিয়ে দেয়। ইনা এক হাঁটু গেড়ে লিজার মাথার কাছে বসল। তার এক হাত হাঁটুর ওপর ভাঁজ করে রাখা। এবার চেহারায় গাম্ভীর্যের ছাপ। কিছুটা রাগান্বিত লাগছে তাকে। ইনা কিছুক্ষণ নিষ্প্রাণ লিজাকে এক নজরে তাকিয়ে দেখল। অতঃপর ওর চেহারা থেকে নজর সরিয়ে বেরিয়ে আসা মস্তিষ্কের দিকে রাখল। ইনা প্রথমে এক আঙুল দিয়ে মাথার ওপরের দিকে চুল কিংবা ময়লাগুলো সরিয়ে দিল। অতঃপর নিজের 2 হাত দিয়ে কৌশলে মাথার মগজটাকে টেনে বের করল।
নিমেষে শিরা উপশিরাগুলো ছিঁড়ে মগজটা ইনার হাতের মুঠোয় চলে এলো। ইনা ভালো করে একবার মগজটাকে দেখে সেটা পাশে রেখে দিল। অতঃপর নিজের স্কার্টের এক পাশে থেকে একটা ধারালো মাঝারি আকারের ছুরি বের করলো। এবার সে আরও এক জঘন্য কাজ করে বসলো। ছুরিটা দিয়ে খুব বাজেভাবে লিজার বুকের নরম দুটো অংশ কেটে দিল। তার এসব কাজে সেই 6 জন হতভম্ব হলেও ইনা এসবে একদম নির্বিকার। তার কাছে এসব বিশেষ কিছু মনে হচ্ছে না, কারণ এসব জিনিস নিয়ে তার পরবর্তী কার্যক্রমটা যেন আরেকটু বেশি জঘন্য হতে চলেছে। ইনা মগজ আর বুকের বাকি দুটো অংশ একত্রে 2 হাতে তুলে নিল। সেগুলো নিয়ে এবার নির্বিকারে হেঁটে রুম থেকে বের হওয়ার জন্য উদ্বেগ হতেই সে থেমে গিয়ে পাশে ঘাড় ঘুরিয়ে 6 জনের উদ্দেশ্যে বলল, সবকিছু পরিষ্কার চাই। এই বলেই আর এক মুহূর্ত দেরি না করে সেই রুমটা ত্যাগ করলো। ইনা এবার এগিয়ে সোজা একটা কিচেনে প্রবেশ করলো। এই পুরো জায়গাটা কোনো বাড়ির অংশবিশেষ নয়। এটা খানিকটা মাটির নিচে আর খানিকটা উপরে। সব মিলিয়ে এটি গুপ্ত আস্তানা, যার পুরোটাই মূলত সকল অনৈতিক কাজের জন্য ব্যবহৃত হয়। ইনা কিচেনে গিয়ে সম্পূর্ণ মগজ আর বাকি দুটো বিশেষ অংশ খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিল। অতঃপর সম্পূর্ণ মগজটা ফ্রাই প্যানে খানিকটা বাটারের মাঝে উল্টে পাল্টে করে ভাজতে লাগলো। আর লিজার বুকে সেই বিশেষ দুটি অংশকে বড়সড় একটা পাতিলে ফুটন্ত গরম পানির মধ্যে সেদ্ধ করতে ছেড়ে দিল। ইনার মগজ ভাজা হয়ে গেলে বাকি দুটো সেদ্ধ টুকরোকেও সে খানিকটা মশলা ছড়িয়ে দিয়ে সার্ভিং প্লেটের মাঝে খুব সুন্দর করে সাজিয়ে দিল। অথবা 2 হাতে 2 পদের রান্নার প্লেট নিয়ে ক্যাটওয়াক স্টাইলে হেঁটে হেঁটে অন্য একটা রুমে প্রবেশ করলো। সেখানে কয়েকজন কালো পোশাক পরা গার্ড রুমের এদিক ওদিক অস্ত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে একজন মধ্যবয়স্ক ব্যক্তি কালো রঙের বড়সড় কোট পরে ডাইনিং টেবিলের চেয়ারে বসে রয়েছে। তার উচ্ছ্বসিত মুখটা দেখে মনে হচ্ছে সে যেন ইনার জন্যই অপেক্ষা করছিল। ইনা গাম্ভীর্যের সাথে ডাইনিং টেবিলের কাছে পৌঁছাতেই লোকটির সামনে খাবারের প্লেট দুটো যেন অনেকটা ছুঁড়ে মারল। বিষয়টি এমন নয় যে ইনা খাবারগুলো ফেলতে চেয়েছে, বরং সে তার কাজে প্রচণ্ড বিরক্তি প্রকাশ করল। ইনা এবার তড়িৎ জোরে একটা চেয়ার টানল। অতঃপর তাতে গা ছেড়ে পায়ের ওপর পা তুলে বসলো এবং এক হাত চেয়ারের ব্যাকরেস্টের ওপর নির্বিকারে রেখে মাথাটা আরেকটু পেছনে হেলান দিয়ে চোখজোড়া আধো বুঝে ফেলল। ইনার এহেন ভাবভঙ্গি দেখে লোকটি তার ছেলের সাথে হাসল। তবে সে একটা ওয়াইনের বোতল খুলে একটা গ্লাসে ঢেলে ইনার দিকে ঠেলে দিয়ে বলল, ইনা, তোমার রাগটাকে একটু কমালেও তো পারো, এত রাগ করা ভালো না। ইনা চোখ দুটো পুরোপুরি খুলে নিজের মাথায় এবার সামনের দিকে খানিকটা ঝুঁকিয়ে ঘাড় কাত করে লোকটির দিকে তাকালো। অতঃপর চোখে মুখে তাচ্ছিল আর বিরক্তি মিশিয়ে লোকটিকে কিছু বলতে চেয়েও বলল না, বরং গ্লাসটা উল্টো লোকটির দিকে ঢেলে দিল। লোকটিও হেসে গ্লাসটা নিয়ে এক ঢোকে পুরো ওয়াইনটা খেয়ে নিল। অতঃপর মগজ আর বাকি সিদ্ধ মাংসের প্লেট দুটো দ্রুত নিজের সামনে ঠিকঠাক সাজিয়ে নিল। তার কাছে রান্না দুটো খুবই আকর্ষণীয় মনে হচ্ছে। সে সোনালি রঙের ছুরি কাঁটা চামচ নিয়ে খাবারগুলো ছোট ছোট টুকরো করে খেতে শুরু করলো। তার কাছে খাবারগুলো এতক্ষণ আকর্ষণীয় লাগছিল, আর এখন যেন পুরো অমৃত মনে হচ্ছে। সে অবশ্য এমনটাই আশা করেছিল। সে জানতো ইনার রান্না খারাপ হতেই পারে না। লোকটি নিজের খাবার খেতে খেতেই বলল, উফ ইনা, অসাধারণ রাগো তুমি। ইনা লোকটির এহেন প্রশংসায় একটুও খুশি হলো না, বরং বিরক্তিতে তার চোখ মুখ আরেকটু বিগড়ে গেল। এরই মাঝে লোকটি আবারও বলল, শোনো, আজ রাতের মধ্যে 40টা বাচ্চা পাঠাতে হবে, সব কিছু ঠিকঠাক আছে তো? ইনা বিরক্তির সাথে মাথা কিঞ্চিত ঝাঁকিয়ে বলল, হুম। আবারও দুজনের মাঝে নীরবতা জমল। এবার ইনা পা নাচাতে নাচাতে বলল, ওকে ওকে কবে শেষ করতে পারবো? লোকটি প্লেটের দিকে তাকিয়ে নির্বিকারে বলল, কার কথা বলছো? ইনার যেন এটা শুনে পুরো মেজাজ বিগড়ে গেল। চোখ মুখে প্রশ্ন শক্ত হয়ে উঠল। ইনা দাঁত খিচিয়ে বলল, তেরা কস না। লোকটি খাবার খেতে থাকা অবস্থাতেই বলল, তুমি কি এগুলা খাবে? মজা হয়েছে, একটু টেস্ট করে দেখতে পারো। ইনার মেজাজ এবার তুঙ্গে। ও এক নিমেষেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ওর বসে থাকা চেয়ারটা হাতের ধাক্কায় ছিটিকে পড়ে যেতে নিয়েও পড়ল না। ইনা টেবিলের ওপরে থাকা ফলের ঝুড়ি থেকে একটা ছুরি উঠিয়ে খাবারের একটা প্লেটে ছুরিটাকে বসে লোকটির দিকে খানিকটা ঝুঁকল। অতঃপর লোকটির মুখের দিকে আগুন ঝরা চোখে তাকিয়ে বলল, সালা, বেশি হেয়ালি করবি তো এখানেই মেরে গেড়ে রাখবো। ওর এই কাণ্ডে আশেপাশে গার্ডগুলো এগিয়ে আসতে নিলে ইনা চোখ গরম করে ওদের দিকে তাকাতেই ওরা সব পিছিয়ে গেল।
লোকটিও খানিকটা মুচকে এসে বলল। শান্ত হওই না, চুপচাপ বসো, আমি বলছি। ইনা খানিকটা সময় ওর চোখের দিকে ক্ষিপ্ত নজরে তাকিয়ে থাকার পর জোরে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। অতঃপর পুনরায় চেয়ার টেনে নিজের পায়ের ওপর পা তুলে বসে পড়ল। লোকটি এবার নিজের কালো কোট থেকে একটা ছোট কাগজের দলা বের করে ইনার সামনে টেবিলের ওপর রাখল। দেখে মনে হচ্ছে কাগজের ভেতরে কোনো কিছু রাখা রয়েছে। ইনা জানে এটা কি। কাগজের ভেতরে থাকা জিনিসটা ইনার কাছে অমূল্য। সে খানিকটা মুচকে এসে কাগজটা তুলে নিল। কাগজের ভাঁজগুলো খুলতে কিছু সাদা গুঁড়োর দেখা মিলল। এটা হলো অত্যন্ত পাওয়ারফুল একটা ড্রাগ, যেটা ইনা মাঝে মধ্যেই খেয়ে থাকে। তবে অতিরিক্ত খেলে ও ভারসাম্যহীন হয়ে যায়, বিধায় লোকটি মাঝে মধ্যে নিয়ম করে এটা এনে ইনাকে দেয়। ইনা নিমেষেই পুরো ড্রাগটা খেয়ে নিয়ে তৃপ্তির শ্বাস ফেলে চোখ বুঝল। ও ভাবভঙ্গি দেখে লোকটিও শান্তি পেল। ইনা নিতান্তই রাগচটা মেয়ে। ওর এত রাগই না যেন কবে তাদের শেষ করে দেয়। তবে লোকটিকে খানিকটা অবাক করে দিয়ে ইনা চোখ বুজে পা ঝুলাতে ঝুলাতে বলল, তুই কি ভেবেছিস এসব দিয়ে আমায় কাবু করবি? এই বলে ইনা চোখ খুলল। অতঃপর লোকটির দিকে বাঁকা হেসে তাকাতেই লোকটির মুখটা খানিক শুকিয়ে গেল। ইনা পুনরায় বলতে লাগলো, 5টা বছর পার হয়ে গিয়েছে। গত 3 বছর ধরে এই পাপের দুনিয়ায় তোদের সাথে পার্টনার হয়ে কাজ করছি, অথচ তোরা আমার একটা কাজই করে দিতে পারছিস না। একটা কথা ভালো করে বলছিস, শুনে রাখ, আমি যা চাইছি তা যদি না হয় তবে তোরা কেউ বাঁচতে পারবি না। আমি মরবো, এতে আমার কোনো টেনশন নেই, কিন্তু মরার আগে সবকিছু শেষ করে দিয়েই মরবো। লোকটি ইনার কথা ইতস্ততভাবে হাসার চেষ্টা করলো, তবে এখন আর হাসি পাচ্ছে না। একটা সাধারণ মেয়েকে সে নিজ চোখের সামনে এতটা বিক্ষিপ্ত হতে দেখেছে। ইনাকে তার মাঝে মধ্যে অবিশ্বাস্য লাগে। লোকটি জোরে নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, তোমার কথা মতো চেষ্টা তো আর কম করিনি, কিন্তু তুমিও ভালো করে জানো যে সে কে, তারপর কতটুকু তা আন্দাজে রয়েছে। আর বড় কথা, শালার কলিজাটাই বেশি বড়। এতবার মরেও মরছে না। বিশ্বাস করো, ওকে মেরে সবার আগে ওর কলিজা বের করে মেপে তারপর পুরো কাচ্চা বিরিয়ে নিয়ে খাবো। ইনা বিরক্তি নিয়ে লোকটির দিকে তাকিয়ে বলল, বন্ধ করেন। এটা বলেন যে এখন ওর আপডেট কি? জেল থেকে বেরিয়েছে? এখনো বের হয়নি, আজ হয়তো বেরোবে। ইনা কিছুক্ষণ গাম্ভীর্যের সাথে ভাবতে লাগলো। অতঃপর হাতে থাকা ছুরিটা টেবিলের মাঝে ছুঁড়ে মেরে বলল, তবে আজ আবার হোক। লোকটি ওর হাবভাব দেখে কপাল কুঁচকে বলল, মানে? ইনা মুচকে এসে চেয়ার থেকে উঠে গিয়ে বুকে 2 হাত গুজে উল্টো ঘুরে যেতে যেতে বলল, এবার যেন কোনো ভুল না হয়। সুসংবাদটা এবার যেভাবেই হোক শুনতে চাই আমি। ইনা এই বলেই রুম থেকে বেরিয়ে গেল। অন্যদিকে লোকটি কঠিন চিন্তায় পড়ে গেল। এবারও না জানি কোন পাগলামি করে বসে ইনা। পুলিশ স্টেশনের লকআপের মধ্যে এক কোনায় ফ্লোরে বসে রয়েছে কেনিত। এক পা মাটিতে ছড়ানো, অন্য পা ভাঁজ করা। হাঁটুর উপর এক হাত ছড়িয়ে মাথা নিচু করে বসে রয়েছে। বেশভূষায় ব্যাপক পরিবর্তন। পরনে কালো রঙের হুডি আর কালো রঙের প্যান্ট। মাথায় আর আগের মতন ঘাড় সমান চুলগুলো নেই। 7 বছর আগে অ্যাক্সিডেন্টে অপারেশনের জন্য তার কাঁধ সমান চুলগুলো সব কেটে ফেলতে হয়েছিল। এরপর চাইলে সে আবার নিজের চিরচেনা স্টাইলে ফিরতে পারত, কিন্তু সে আর তেমনটা করেনি। চুলগুলো এখন মডার্ন পম্পাডো স্টাইলে কাটা, অর্থাৎ চুল সামনের দিকে কিছুটা উঁচু এবং পেছনে সেট করা হয়। পাশে সাধারণ ফেড বা আন্ডারকাট, তবে বর্তমানে খানিকটা এলোমেলো। এছাড়া চোয়াল, গাল এবং থুতনির দাড়ি সুসামঞ্জস্যভাবে ছোট করে ছাটা। সব মিলিয়ে কেনিতের লুকটা আর আগের মতো অগোছালো না হলেও অনেকটাই ফর্মাল আর ক্যাজুয়াল মনে হয়। আগের মতন এখন আর কনসার্টে একদম লেদার জ্যাকেট, বুট, জুতো, ব্রেসলেট এসব পরে যায় আর না প্রতিদিনের পোশাক হিসেবে কালো টি শার্ট পরে। সব জায়গায় সব ক্ষেত্রে তার পোশাক এখন হুডি। শীত, বর্ষা, গ্রীষ্ম যেটাই হোক না কেন সে হুডি ছাড়তে নারাজ, তাও সে একই রঙের কালো হুডি আর প্যান্ট। আর এই লকআপের মধ্যে পড়ে পড়ে দিন রাত পার করাটা এখন নতুন কিছু নয়। দেশের প্রায় সকলেই জানে তার এই ঘটনা। আগে কনসার্টে গিয়ে গোলমাল হতো বিদায় সে সময় পুলিশদের সাথে কাটছাট করার ব্যবস্থা থাকতো কেনিতের পিএ এর। কিন্তু গত 5 বছর ধরে কেনিতের নিজের জন্য কোনো পিএ রাখেনি, কেননা তার আগাগোড়া সব কিছুর দায়িত্ব এখন পাভেলের। পাভেলই কেনিতের সব দায়িত্ব পালন করছে।
আর আজ এই লকআপে পড়ে থাকার কারণ হলো গতকাল রাতে তার কনসার্টে বিশাল গোলমাল বাঁধিয়েছিল কেনিত। একটা অল্প বয়সী মেয়ে হুট করেই স্টেজে উঠে গিয়ে ওকে জড়িয়ে ধরেছিল। যদিও মেয়েটা এই কাজ কেনিতের ওপর প্রগাঢ় ভক্তি থেকেই করেছিল, কিন্তু এটা কেনিতকে কে বোঝায়? গত কয়েক বছরে কেনিতের পরিবর্তনগুলোর মধ্যে অন্যতম হলো মেয়েদের প্রতি তার অ্যালার্জি টাইপের বিদ্বেষ। আশেপাশে মেয়ে দেখলেই নাক ছিটকানো এখন যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। যে কারণবশত মেয়েটি শুরুতেই ভালো মতো কেনিতকে না ছাড়তে রাজি হলে কেনিত নিজেই আর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সেই মেয়েটাকেই বেধরে পিটিয়েছে। অবশ্য মেয়েটির চুলের মুঠি ধরে গালে কয়েকটা ঘুষি পড়তে না পড়তেই লোকজন মেয়েটিকে সরিয়ে নিয়ে যায় আর কেনিতকেও থামিয়ে দেয়। তবে এটা নিয়ে মিডিয়া আর পুরো পাবলিক সহ সব কেনিতের ওপর খানিকটা খেপেছে। যথারীতি ভালো একটা কেসও ঘাড়ে জুটেছে। এখন গতকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লকআপেই পড়ে রয়েছে। কেনিত অবশ্য এসবে মাথা ব্যথা নেই। একটু পর পাভেল এসে নিশ্চিত ছাড়িয়ে নিয়ে যাবে, কারণ দেরি হলে কেনিত নিজেই আর পাভেলকে আস্ত রাখবে না। গত কয়েক বছরে কেনিতের পাগলামি সম্পর্কে এখন পুলিশ স্টেশনের লোকজনেরও যথেষ্ট ধারণা হয়ে গেছে, যে কারণে খুব বেশি প্রয়োজন না হলে ওর ধারে কাছেও কেউ ঘেঁষতে যায় না। আর যতক্ষণ কেনিত পুলিশ স্টেশনে রয়েছে তো সবার মাঝে খানিকটা আতঙ্ক থেকেই যায়। যদিও কেনিত পুরো সময় খাওয়া দাওয়া ছাড়াই চুপচাপ পার করে দেয়, তবে ওর এই নিস্তবতায় সবাইকে ভয় পাইয়ে দেয়। কিছু মাস আগের ঘটনা। এভাবেই লকআপে বসেছিল। হঠাৎ ও পানি চাইলে একজন কনস্টেবল ওকে পানি দিতে এসে খানিকটা অ্যাটিটিউড দেখিয়ে তুই তুকারি করেছিল। এতে কেনিত একটা বিশেষ পাত্তা দেয়নি, কিন্তু যখনই পানি দিতে গিয়ে ইচ্ছে করে মশকরা করার জন্য ওর মুখে আর শরীরে পানি ঢেলে দেয়, তখনই কাহিনী পুরো বিগড়ে যায়। সেদিন কনস্টেবল মরতে মরতে বেঁচেছে। স্টেশনের লোকজন একসাথে এসেও কেনিতকে সহজে ছাড়াতে পারেনি। এসব নানা ঘটনাগুলোই মূলত সবার মাঝে কেনিতকে নিয়ে আতঙ্ক সৃষ্টি করে। কেনিত গাম্ভীর্যের সাথে কিছু একটা ভাবছিল। হঠাৎ করেই ওর গম্ভীর মুখে কিঞ্চিত তাচ্ছিল্যের হাসি ফুটল আর বিড়বিড় করে বলল,